পেপার ওয়াশটা দরকার। ধরুন অনেকে দেখেছি আমি কুকুর একটা পেপার আলাদা নিয়েছে, দাদা আমার কুকুরে পেপার আছে কিন্তু এই কুকুরের নয়, ওটা কিন্তু মূল্যহীন। সব পাপি কিন্তু 60 ডেজে পেট কোয়ালিটি শো কোয়ালিটি একই রকম দেখতে হয়। এটা একটা বড় কোশ্চেন যে বুঝবে কি করে যে আমি শো কোয়ালিটি কুকুর কিনছি। মেন দেখবো বাবা মা হচ্ছে, ওই হিসাবে কিন্তু আমি 60 ডেজের পাপিটা কিন্তু চয়েস করবো যে আমি নেবো কি নেবো না বা নেওয়া উচিত কি না। একটা হচ্ছে কার্লি হেয়ার। প্রথমেই বলে দিই, কার্লি হেয়ারটা কিন্তু একবারেই অসম। লং হেয়ারের কিছু কিছু ক্রাইটেরিয়া আছে, লং হেয়ার হলেই হবে না। সো ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও অফ আর্ট হোপোনা ক্যাম্পেন। আপনারা দেখছেন ডগ এক্সক্লুসিভ, আমি আপনাদের সাথে সমীরণ। আজকের এই ভিডিওটা বহু প্রতীক্ষিত, আপনারা বহু দিন ধরে বলেছিলেন, তার জন্য আসা অনেকটা দূর। কোথায় এসেছি এবং কার সাথে কথা বলছি ডেফিনেটলি আমরা জানবো। তার আগে আমি আলাপ করিয়ে দেবো আমার সামনে যিনি আছেন। দাদা, ফার্স্ট অফ অল ওয়েলকাম, আপনাকে অনেক ধন্যবাদ আপনি সময় দেওয়ার জন্য। যাওয়া দীর্ঘ প্রতীক্ষিত ছিল ভিডিওটা। তো আমি প্রথমেই বলবো যদি আপনি কাইন্ডলি একটু নিজের সম্পর্কে এবং আপনার জার্নিটা ইন শর্ট একটু যদি বলেন। হ্যাঁ, নমস্কার বন্ধুরা। প্রথমে আমি ওয়েলকাম জানাচ্ছি যে সমীরণ ডগ এক্সক্লুসিভ চ্যানেল থেকে এসছে আমার এই ছোট্ট একটা জার্নি এবং স্বল্প অভিজ্ঞতা নিয়ে কিছু কথা শেয়ার করার জন্য। ওই জন্যে আমি ওদের কাছে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আপনারা যারা এই চ্যানেলটিকে দেখেন বা দেখছেন দীর্ঘদিন ধরে, তাদেরও আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। আমার নাম মানস ঘোষ। আমি নিয়ার অ্যাবাউট 20 to 25 ইয়ার্স এই ডগ ব্রিডিং, স্পেশালি ডগ শো লাইনের ব্রিডিং ইন্টারেস্টেড এবং শো করে আসছি। এবং কোয়েম্বাটুর সিগার শো থেকে শুরু করেছি, এখনও অবধি চলছে। মাঝে একটু কম ছিল, বাট তারপরে আবার এখন 2 বছর হলো রেগুলার আছে। এখন আমার 3rd জেনারেশন ব্রিডিং এবং শোটা এবছরে কমপ্লিট করলাম। এরপরে আস্তে আস্তে আমি 4th জেনারেশনের দিকে এগো। রাইট দাদা, আর্ট হোপোনা ক্যাম্পেন ডগ এক্সক্লুসিভের ওয়ান অফ দ্য বিগেস্ট ক্যাম্পেন এবং যেটা এখনও অবধি মানুষের অনেক সমর্থন পেয়েছি, সাকসেসফুল বলতে পারি। আর এই আর্ট হোপোনা ক্যাম্পেনে মানুষের কাছে ভিডিওগুলো যাচ্ছে, তারা জানতে পারছে, ব্রিড স্পেসিফিক নলেজ পাচ্ছে। আপনার কি মনে হয় যে আর্ট হোপোনা ক্যাম্পেনের কতটা ভূমিকা আছে যে আজকে এই যে মার্কেটে যে যৌনপনাগুলো চলছে বা মানুষ না জানলেই তাকে ঠকানো, এই ব্যাপারটাতে আর্ট হোপোনা ক্যাম্পেন কতটা এফেক্টিভ হতে পারে? না, এই যে উদ্যোগটা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা বহু দেরি করে নেওয়া আছে। এই যে আর্ট ঠকবো না কথাটা এরা বলছে, আপনারা সবসময় চেষ্টা করবেন মাঠে গিয়ে ক্যাটালগুলো শোয়ের ফলো করার, ব্রিডারদের সঙ্গে পরিচয় করা, ব্রিডার যারা ব্রিডিং করছে তাদের কাছ থেকে। এই যে অনেকে আছে আমি অমুককে গিফট দেবো, এক্ষুনি বাচ্চা চাই, ব্রিডারের কাছে কিন্তু সবসময় বাচ্চা থাকে না। তারা একটা প্ল্যানিং ওয়েতে একটা সিস্টেমে কিন্তু ব্রিডিং করে এবং কেসিআই থেকে রুলস রেগুলেশন সমস্ত কিছু মেনে তারা ব্রিডিং করে। তাদের কাছে সবসময় থাকে না, একটু ধৈর্য রাখতে হবে। একবার কিনে ফেললে কিন্তু যে কোনো কুকুরই, যে কোনো ডগই একবার কিনে ফেললে কিন্তু তার 14 বছরের আপনাকে দায়িত্ব নিতে হবে। সেই বুঝে কেনার সময়টা একটু তৎপর থাকতে হবে এবং নির্দিষ্ট করে ভিডিওগুলো দেখে ব্রিডারদের সম্পর্কে জানতে হবে, সে কোন জেনারেশন ব্রিডিং করছে, সিরিয়ালি ব্রিডিং করে আসছে নাকি। হ্যাঁ, সুতরাং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে আর ঠকবো না ব্যাপারটা। থ্যাংক ইউ দাদা। এতগুলো কথাতে হয়তো যারা দেখছে তারা একটা ক্ল্যারিটি পেলো যে কেন প্রয়োজন জানার, আপনার রিসার্চের কেন প্রয়োজন, কেন সঠিক ব্রিডার খোঁজা প্রয়োজন। বাট এই টোটাল কনভারসেশনের মধ্যে আপনি একটা জায়গায় অ্যাঙ্গুলেশন বা আপনি বলতে চাইছেন বডি বা স্ট্রাকচার বা ব্রিড স্ট্যান্ডার্ড, এই যে কথাগুলো বলেছেন, এখান থেকে আমার একটা পরের প্রশ্ন যে জার্মান শেপার্ড যারা বোঝে না, তাদের ভাষায় তাদের চোখে একটা কুকুর কতটা প্রপার এটা বোঝার জন্য কয়েকটা টিপস বা কয়েকটা অ্যাসপেক্টস যদি একটু বলেন, এইগুলো আপনি দেখবেন যেটা এফসিআই রেকমেন্ড করে, সেই জায়গাটা যদি একটু বলেন, আমার মনে হয় যারা দেখছে তাদের একটু সুবিধা হয়। আচ্ছা, যে বন্ধুরা দেখছো তারা তো একটা নতুন পাপি ধরো তুমি অ্যাডাপ্ট করতে যাচ্ছ বা পারচেস করতে যাচ্ছই আমি বলি, তাহলে পাপিটা কতদিনে পারচেস করছো? অ্যাজ এ ব্রিডার যদি হয়, যদি ব্রিডারের কাছ থেকে পারচেস করো, সে অন্তত পক্ষে পাপি ডিপি ভ্যাকসিন না দিয়ে তোমাকে পাপি হ্যান্ড ওভার দেবে না। নিয়ার অ্যাবাউট 45 ডেজ টু 50 to 60 ডেজ। এবার পাপিটা তুমি নিচ্ছ, সব পাপি কিন্তু 60 ডেজে পেট কোয়ালিটি শো কোয়ালিটি একই রকম দেখতে হয়। এটা একটা বড় কোশ্চেন যে বুঝবে কি করে যে এর কিরকম স্ট্রাকচারটা দাঁড়াবে, ব্যাক ফ্রন্টের সঙ্গে ব্যালেন্স দাঁড়াবে কিনা, অর্থাৎ ডগটার ওয়ার্কিং এবিলিটিটা ঠিকঠাক থাকবে কিনা। এইবারে সেটা বুঝতে গেলে কি করতে হবে, তোমাকে ব্রিডারের কাছে যদি যাও, ফার্স্ট দেখতে হবে ফাদার অ্যান্ড মাদার ডোমিনেশন। এইবারে দেখা যাচ্ছে যে একটা ডগ 25% ডোমিনেট করলো একটা বাচ্চাকে, আর মাদার ডোমিনেট করলো 75%। দিয়ে তুমি যেই পাপিটাকে দেখছো, যেই অবস্থা দেখছো, সেটা হচ্ছে 100% পাপি। যারা হাইলি শো ইন্টারেস্টেড পার্সন, তারা একটু রং গাইডেড হয়ে গিয়ে একটা শো কোয়ালিটির কুকুর
নেয়নি, অথচ দেখা যাচ্ছে আমাদের ব্রিডিংয়ের, আমার অভিজ্ঞতা বলছি, যে নিয়ে যাব বলে অনেকে শো করব বলে, কিন্তু বাড়িতে সেটা রেখে দিয়ে অ্যাজ এ পেট বা অ্যাজ এ শখ হিসাবে পূরণ করছে। শোটা কিন্তু শুধু করা বিজনেস পারপাসে না, এটা একটা প্যাশন থাকা উচিত, এইটা অ্যাকচুয়ালি করা উচিত, উভয়ের পক্ষে ভালো। আমি যে ডগটাকে বাড়িতে রাখবো, শুধু গ্রাউন্ডে গেলে সে সোশ্যাল হয়, বহু ডগের সঙ্গে মেলামেশা হচ্ছে, বহু লোকের সঙ্গে, আর যিনি শো করাতে যাচ্ছেন অর্থাৎ ডগের যে গার্জেন, সেও গিয়ে কিন্তু শোয়ের মাঠে গেলে বিভিন্ন জাজের কমপ্লিমেন্টগুলো শুনলে বুঝতে পারবে অ্যানাটমিক্যালি কি দরকার, কোটটা কি দরকার, কুকুরটার কন্ডিশন কি দরকার, এবং ব্লাড লাইন, যেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট জার্মান শেপার্ড কেন সমস্ত ব্রিডের ক্ষেত্রে, কন্ট্রোল, যেটা এসবি ব্লাড লাইনটা কেন এসবি রুলস থেকে এই ব্লাড লাইনটাকে কন্ট্রোল করে আসছে, যাতে করে গিয়ে এদের ভাই বোন অথবা ক্লোজ লাইন ব্রিডিং, যেটাকে ইন ব্রিডিং হচ্ছে, নিজেদের মধ্যে ব্রিডিং হয়ে যে জেনেটিক্যাল ফল্টগুলোকে আটকানো যায়, সেই জন্য কিন্তু এসবি থেকে এই যে পেপার ওয়ার্কসটা দরকার। ধরুন অনেকে দেখেছি আমি, কুকুর একটা পেপার আলাদা নিয়েছে, দাদা আমার কুকুরের পেপার আছে কিন্তু এই কুকুরের নয়, ওটা কিন্তু মূল্যহীন। কুকুরের পেডিগ্রিটা যদি ঠিকঠাক না থাকে, আপনি পরবর্তীকালে আজকে ফিমেল নিয়েছেন বা মেল নিয়েছেন, আপনার মেলটা ইউজ হবে বা ফিমেলটাকে ব্রিডিং করাবেন, পরবর্তীকালে গিয়ে কিন্তু আপনি সাফারার হবেন যদি পেপারে ঠিকঠাক ব্লাড লাইনটা না থাকে। এইবারে দেখতে হবে ফাদার আর মাদার কি শো করেছে। আমি শো কোয়ালিটি কুকুর কিনছি, মেন দেখবো বাবা মা কি শো করেছে, কি তার শো ব্যাকগ্রাউন্ড আছে, বাবা কি শো করেছে তার কি ব্যাকগ্রাউন্ড আছে, ওই হিসাবে কিন্তু আমি 60 ডেজের পাপিটা কিন্তু চয়েস করব যে আমি নেব কি নেব না বা নেওয়া উচিত কি না। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে ট্রেনিং এর পর্ব। এবারে কিছু কিছু থাকে ব্লাড লাইনের হেরফের থাকে, এক একটা হচ্ছে এটা একটা আর্ট, আমি আগেই বলছি ব্রিডিংটা একটা আর্ট, এই জার্মান শেপার্ড ব্রিডিংটাও একটা আর্ট ছিল। এই ফিমেলগুলোর মধ্যে এইটা কম আছে, তাহলে আমি ওই ডগটাকে ইউজ করে তার মধ্যে থেকে যে কমটা আছে সেই বাচ্চাগুলোর মধ্যে থেকে আর একটু আপগ্রেডেশন করব। এই জার্মান শেপার্ডটা কিন্তু ক্রমাগত আপগ্রেডেশন হচ্ছে। আজকে দাঁড়িয়ে 2025 সালের জার্মান শেপার্ডের অ্যানাটমি বা স্ট্রাকচারের সঙ্গে কিন্তু ওই 1800-1900 সালের স্ট্রাকচারের অনেক পরিবর্তন এসছে। সেই পরিবর্তন কিন্তু একদিনে আসেনি, এটা হচ্ছে জেনেটিক্যালি ধীরে 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 পরিবর্তন করে নিয়ে এসছে। আগে ব্ল্যাক মার্কস ছিল না, এখন ব্ল্যাক মার্কস এসছে। আগে চেস্ট ভলিউমটা আরেকটু বাড়িয়েছে, কোট কন্ডিশনটাকে আরেকটু গ্ল্যামার করেছে। এই সব কিন্তু বাবা মায়ের উপর ডিপেন্ড করে কিন্তু তুমি 60 ডেজের পাপে কিনছো। সো থ্যাংক ইউ দাদা এতটা ডেপথে বলার জন্য। যারা শুনলে তারা সবারই খুব বুঝতে পেরেছে কি বলতে চেয়েছেন আপনি। তবে তার সাথে আমি একটা কথা একটু অ্যাড করবো, সেটা দাদা যেমনটা বললেন যে অন্যের নামের পেপার্স নিয়ে বা অন্য কোনো ডগের পেপার্স নিয়ে যেমন আপনার কোনো লাভ হবে না, কারণ ইটস জাস্ট লাইক আওয়ার বার্থ সার্টিফিকেট। আমাদের নিজস্ব নামে এবং নিজের পেপার থাকাটাই ভ্যালিড থাকে, অন্য কারো নিয়ে লাভ হয় না। ঠিক সেরকমভাবেই বলবো যে আপনারা শো কোয়ালিটি নিয়ে এতক্ষণ দাদা কথা বললেন। মার্কেটে বেশ কিছু মানুষ আছেন বা লোক আছেন বা যারা হাটে বাজারে বিক্রি করছে, তারা বারবার বলবে শো কোয়ালিটি ডগ। একটা শো কোয়ালিটি ডগকে কোনোদিন 45 দিন 50 দিন অবস্থা কেউ বলতে পারবে না সে শো কোয়ালিটিই হবে। তো তারা যখন আপনাকে সেই কথাটা বলছে, সেই কথাটা ইটসেলফের অনেক ভ্যালিডিটি কম, এবং তাদের কাছে আপনি কিন্তু আরও 5 বার জানার চেষ্টা করুন বা প্রপার রিসার্চ করুন। এরপরে যেটা নিয়ে দাদা আপনার থেকে একটু জানতে চাইবো যে লেন্থ অফ কোট বা লেন্থ অফ হেয়ার। এখানে অনেক সময় অনেক ভুলভাল কথাবার্তা বলা হয়, লোমের কোটের লোম, যে যা পারে বলছে। তো অ্যাকচুয়ালি কোট কি হয়, ক রকমের হয় এবং হেয়ারের লেন্থ ক রকমের হয়, এবং আমাদের এখানে বেশ কিছু মানুষের অনেক রিকোয়ারমেন্ট থাকে যে আমার জিএসটিটারও কিন্তু একটা গোল্ডেন রিট্রিভারের মতো লম্বা লোম। তো আমি চাই এই 3টে জিনিসে যদি একটু অল্প কিছু আপনার সাজেশন এবং গাইডেন্স দেন। দেখো, লোমের ব্যাপারটা, কোটের ব্যাপারটা বলি। কোট প্রধানত 3 ধরনের হয়। একটা হচ্ছে স্টক হেয়ার, STOK, স্টক হেয়ার, বা যেটাকে রেগুলার কোট বলে অনেকে। আর একটা হচ্ছে লং হেয়ার, আর একটা হচ্ছে কার্লি হেয়ার। প্রথমেই বলে দিই, কার্লি হেয়ারটা কিন্তু একবারেই অচল, অর্থাৎ লোমগুলো গুটিয়ে 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 গুটিয়ে, যেমন আমাদের কার্লি মাথার চুল যেমন অনেকের কার্লি থাকে, সেরকম লোমগুলো গুটিয়ে গুটিয়ে থাকে, ওইটা একবারেই অচল। এবারে আসি ম্যাক্সিমাম এখন যেটা কন্ট্রিবিউশন হচ্ছে, লং হেয়ার স্টক হেয়ার লং হেয়ার মিটিং হয়ে যাচ্ছে, এরকম না। ব্যাপারটা হচ্ছে যে লং হেয়ারের কিছু কিছু ক্রাইটেরিয়া আছে। লং হেয়ার হলেই হবে না, লোমটা কিন্তু পিঠের উপর থেকে এক পাশে স্ট্রেট নামবে। সব কুকুরেরই কিন্তু দুটো করে কোট থাকে, একটা হচ্ছে আন্ডার কোট, একটা হচ্ছে আউটার কোট বা ওভার কোট। কি কাজে লাগে কোটগুলো? ওদের হচ্ছে টেম্পারেচারটা মেনটেন করতে কোটটা ওরা ব্যবহার করে। যেমন বলে দিই আমি, -50 ডিগ্রি তাপমাত্রায়, মানে ওই সাইবেরিয়ায় যেখানে কুকুরগুলো থাকে বা শীতের দেশে যে কুকুরগুলো থাকে, এমনি নর্মাল কুকুরের দেখবে কোটের ডেনসিটি অফ কোটের যে ঘনত্ব, সেই ঘনত্বটা কিন্তু অনেক বেশি হয়। কেন? যে ওই যে বরফ পড়ছে, ওই যে তাপমাত্রা, শরীরের তাপমাত্রাটাকে মেনটেন করার জন্য এটা ব্যবহার হয়। হোয়ারাইজ যখন আমাদের এখানে কুকুরগুলো আসছে, আমাদের এখানে 3-4 ক্লাইমেটে এরা কিন্তু
অ্যাডজাস্ট করছে। কিভাবে অ্যাডজাস্ট করছে? সেটা কোট অ্যাডজাস্ট করছে। শীতকাল হলে কোটের ডেনসিটি 100% না আসুক, 75%, 80% চলে আসছে। যখনই শীত থেকে ফেব্রুয়ারি মাস পড়ছে, বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গে, এখানে ড্রাইনেস কম, হিউমিডিটি বেশি, মানে বাতাসে জলীয় বাষ্প বেশি। জলীয় বাষ্প কিন্তু কোটের ভীষণ ক্ষতি করে। গরম অত বেশি ক্ষতি করে না, যেমন দিল্লি বা রাজস্থানের সব দিকে ড্রাই, শুকনো গরম, বাতাসে জল কম। যত বেশি লোমের গোড়ায় জল এবং ফাঙ্গাস জমা হবে, তত কিন্তু কোট ডেড হবে। এইবারে এইখানে এসে কি হয়, যেহেতু তো কুকুরগুলো ফেব্রুয়ারি মাসের দিকে ঢোকে, অটোমেটিক দিকে মোল্টিং এ পড়ে যাচ্ছে। কেন? ক্লাইমেটের সঙ্গে সঙ্গে এদের কিন্তু আন্ডারকোটের ঘনত্বটা কমে আসছে, আন্ডারকোটটা ছেড়ে দিচ্ছে, ওভারকোটের পাতলা একটা আস্তরণ রয়েছে। কেন? তখন তার গরম টেম্পারেচার চলে আসছে, যেটা শীত প্রধান দেশে হয় না। শীত প্রধান দেশে মোটামুটি মোল্টিং ওদেরও হয়, কিন্তু এই হারে একদম আমাদের এখানে যেমন হিউমিডিটি প্লাস ইয়ের জন্য একদম সাদা ন্যাড়া হয়ে যাচ্ছে কুকুরগুলো, ওখানে কিন্তু ওই রকম সিচুয়েশন হয় না। হ্যাঁ, আর লং কোটের ব্যাপারটা হচ্ছে হেয়ারটা স্ট্রেট থাকবে, লং হেয়ার হবে। এদেরও দুটো কোট, আন্ডার কোটটা ঘন থাকবে, ওভার যে কোটটা আছে সেইটা কিন্তু স্ট্রেট আসবে। গোল্ডেন রিট্রিভার বা এদের একটু কার্লি হয় লোম, কিন্তু লং হেয়ার জার্মান শেপার্ডের ক্ষেত্রে কিন্তু লোমটা একদম স্ট্রেট আসবে। লোমের 3-4টে ধাপ আছে। ধরো যদি তুমি থাইয়ের দিকে যাও এক ধরনের লোম, আবার চেস্টের ভলিউমের দিক থেকে যখন আন্ডারলাইনে নামছে লোমটা একদম স্ট্রেট ভাবে নামবে। ঘাড়ের দিকে এক ধরনের স্ট্রাকচার থাকবে, কখনো যেন লোমটা এরকম উল্টে ঘুরে না যায়। ঘুরে গেলেই কিন্তু দ্যাট ইজ ফল্ট। স্ট্রেট থাকবে লং হেয়ারের ক্ষেত্রে। আর কার্লি কোট তো আগেই বলেছি একদমই চলবে না। রাইট। এর সাথে আরেকটা লাস্ট যে টপিকটা আলোচনা করবো সেটা হচ্ছে কালার নিয়ে একটা আমার সিম্পল কোয়েশ্চেন আছে। বেশ কিছু লোকের হোয়াইট জিএসডির একটা ফ্যাসিনেশন আসছে আজকাল, তো সেটার কতটা আপনার যুক্তিযুক্ত এবং এর পেছনে পুরো যদি কালার কি হয় এবং বাকি যে ডেটাগুলো বা সায়েন্সগুলো যদি একটু শেয়ার করেন। কালার বলতে জার্মান শেপার্ডের রিয়েল কালার হচ্ছে ব্ল্যাক অ্যান্ড ট্যান। এবারে মিউটেশন বলো বা যেরকম পাখির মধ্যেও আছে অ্যালবিনো বলে একটা প্রজাতি আছে। অ্যালবিনো মানে হচ্ছে হোয়াইট, আর ব্ল্যাক জিএসডি একটা আছে, ওটা মিউটেশন করে ব্ল্যাক এখন করছে, ব্ল্যাক জিএসডিটা এখন করছে। এবার আমার যদি পার্সোনাল ভিউ নাও, আমাদের কিন্তু গ্রীষ্মপ্রধান দেশ। গ্রীষ্মপ্রধান দেশে দেখবে আমরা ব্ল্যাক জিএসডির ক্ষেত্রে খুব অসুবিধা ফিল করব যখনই সে এই রোদটা পাবে। এই রোদটা কিন্তু তার বডিতে অ্যাবজর্ব করবে। কালো রং কিন্তু তাপটাকে শোষণ করে রাখে, মানে বডিটাকে অ্যাবজর্ব করে রাখে। সেক্ষেত্রে কি হবে, আমার এই ওয়েদারে কুকুরটা আনুষঙ্গিক যে জিনিসগুলো আছে, তার শারীরিক যে প্রবলেমগুলো, সেগুলো ক্রিয়েট করার সম্ভাবনা প্রায় 80-85%। যেহেতু ব্ল্যাক, পুরোটা ব্ল্যাক, তাপটাকে রিটার্ন করছে না, তাপটাকে শোষণ করে রাখছে শরীরের মধ্যে। একেই এদের টেম্পারেচার, বডি টেম্পারেচার কুকুরের মাংসাশী প্রাণীর ক্ষেত্রে একটু বেশি, তার মধ্যে আরও হিটেড হয়ে যাচ্ছে। আমার এখানে তো ঠান্ডার ওয়েদার না, সেক্ষেত্রে ব্ল্যাক জার্মান শেপার্ডটা এখানে কতটা উপযোগী, এই ওয়েদারের পক্ষে উপযোগী না। এবার কেউ ভালোবেসে এসিতে রেখে করলো, সারাদিন এসিতে পড়ে করলো, কিন্তু সেটা হচ্ছে কৃত্রিম। আমাকে ন্যাচারাল জিনিসটা দিতে গেলে কিন্তু ব্ল্যাক জিএসডির ক্ষেত্রে একটু প্রবলেম আছে। আর অ্যালবিনো যেটা সাদা, সেই অ্যালবিনো কুকুরটা কিন্তু বহুদিন আগেই তৈরি ছিল। এরা কিন্তু খুব জেনেটিক্যালি খুব উইক হয়। অ্যালবিনো যে কোনো প্রজাতি, সে পাখি বলো কুকুর বলো, জেনেটিক্যালি একটু উইক হয়। এছাড়া কিন্তু কোনো প্রবলেম নেই। কিন্তু ব্ল্যাক অ্যান্ড ট্যানটা হচ্ছে এদের খুব মানে উপযুক্ত কালার, এবং এটাই সঠিক কাজ। কিন্তু ব্ল্যাক ট্যানটা আভিজাত্য বজায়টা রেখে, ধারাটা বজায় রেখে ব্ল্যাক ট্যানটাই বেস্ট। রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ দাদা এতটা ইনডেপথ বলার জন্য। এর সাথে আরেকটা জিনিস বলবো, যদি আপনি আপনার এই লোকেশনটা কোথায় এবং আপনার ফোন নাম্বারটা একটু শেয়ার করেন, যারা ভিউয়ার্স আছে তাদের মধ্যে যদি কেউ আপনাকে কন্ট্যাক্ট করতে চায় তার জন্য। আচ্ছা, আমার ফোন নাম্বারটা হচ্ছে 8442865197। আমার এই এখন প্রেজেন্ট লোকেশনটা আছে কাঁচরাপাড়া, কল্যাণী এক্সপ্রেসওয়ে, কাঁপা মোড়, আর্মি ক্যাম্প আছে এখানে। এই লোকেশনটা আমার ওই 6 মাস বা 8 মাস বা পরে চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি এদেরই জন্যে ওই এমস বা বিসিকেবির উল্টো দিকে, একদম কল্যাণী এমস যাওয়ার রাস্তায় বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় আছে, ঠিক তার অপোজিটে একটা প্লট নেওয়া আছে, এবং সেখানে ট্রেনিং সেন্টার করা হবে বাচ্চাদের, ছোট ছোট বাচ্চাদের 6 মাস 7 মাস অব্দি ট্রেনিং সেন্টার একটা করব। এরকম একটা পরিকল্পনা নিয়ে একটা সেট আপ, কমপ্লিট ডগেদের জন্য একটা সেট আপ তৈরি করছি। ওটার একটা নামও দেওয়া হয়েছে টিম ওয়ারিয়র, আমার চ্যানেলটার নাম দেওয়া হয়েছে। ওখানে বিভিন্ন ধরনের কেউ যদি বাচ্চা রেখে তার ট্রেনিং সেকশনটা কমপ্লিট করতে চায়, তো সেটা ওখানে পসিবল। সামনেই উল্টো দিকেই আমাদের গভর্নমেন্টের সংস্থা আছে, বেলগাছিয়ার যে টিমটা রয়েছে, ওখানে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় পশু হাসপাতালও রয়েছে। তো একটা ছাদের মধ্যেই সবটা পেয়ে একটা ছাদের মধ্যে, জায়গার মধ্যে সব হয়ে যাবে।
সো থ্যাংক ইউ ভেরি মাচ দাদা সময় দেওয়ার জন্য। আর আপনাদেরকেও বলবো, আপনারা যারা দেখলেন ভিডিওটা কেমন লাগছে অবশ্যই লিখে জানান। চেষ্টা করছি আপনাদের প্রশ্নগুলোর উত্তর প্রত্যেকটা আলাদা আলাদা ভিডিওতে কভার করার। যদি নতুন কোনো কোয়ারি থাকে কমেন্ট করে বলতে পারেন, নেক্সট কোনো ভিডিওতে ডেফিনেটলি কভার করার চেষ্টা করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে ভিডিওটা এখানেই শেষ করলাম।